স্যার, এই বিষয়ে আমাদের কোনো অভিজ্ঞতা নেই। এই ভাইরাস আমি আমার জীবনে এই প্রথম দেখেছি। করোনা থেকে এই ভাইরাস আরো ভয়ঙ্কর। করোনায় আক্রান্ত হলেও মানুষকে আইসোলেশন বা ভেন্টিলাইজেশন সিস্টেমের মধ্যে থাকলে মানুষ সুস্থ হয়ে যেত। কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হলে মানুষের মৃত্যুর আশঙ্কা প্রায় 99% হয়ে যায়। এখন আমাদের কি করা উচিত? আমরা কিছুই বুঝতে পারছি না। আমি আমার সকল চিকিৎসকদের কাজে লাগিয়ে দিয়েছি এবং দেশে যতটা ল্যাব আছে সবাইকে বলে দিয়েছি। সবাই এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ডক্টর, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করুন। এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে না পারলে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে। আমি সহ্য করতে পারবো না। আমার এতদিনে গড়ে তোলা এই উন্নয়নের জোয়ার এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে আমি ভাবতে পারছি না। আমার ভিতরটা ফেটে যাচ্ছে। রাজীব সাহেব প্রায় কান্না করতে করতে কথাটা বললেন। একজন দেশের প্রধানমন্ত্রীর এমন করুণ দৃশ্য হয়তো পৃথিবীর মানুষ খুব কমই দেখেছে। এটাই বাংলাদেশের প্রথম। এত ভয়ঙ্কর ভাইরাসের আগেও করোনা সহ বিভিন্ন ভাইরাস এসেছে, কিন্তু এত ভয়ঙ্কর রূপ কোনো ভাইরাসই ধারণ করেনি। একদিনের ভেতরে পুরো দেশকে মৃত্যুপরীতে পরিণত হয়েছে। এই ভাইরাস একজনের শরীর থেকে প্রায় 200 জনের শরীরে আক্রান্ত হতে পারে। এই ভয়ঙ্কর ভাইরাস দেশে বড় বড় মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয় আছে, সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের সকল বড় বড় প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এখন দেশের অর্থনৈতিক চাকা একদমই দুর্বল হয়ে গেছে। দেশ থেকে একটা পণ্য বিদেশে রূপান্তরিত হচ্ছে না। সকল দেশ এই ভয়ঙ্কর ভাইরাসের কথা শুনে বাংলাদেশ থেকে পণ্য নেওয়া বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। রাজীব চৌধুরী কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। জাতিসংঘের সদর দপ্তরে তিনি কল করেন। তারাও এই ভাইরাস নিয়ে টেনশন করছে। বিদেশ থেকে কয়েকজন চিকিৎসককে পাঠানো হয়েছে বাংলাদেশে, কিন্তু তারাও এই ভাইরাসের কারণ খুঁজে পাচ্ছেন না। তখন শেষ নিউজিল্যান্ডের একজন ডক্টর মরিসনের ভাইরাসের প্রথম উৎপত্তি লগ্ন জানতে পারে। সে জানায় এই ভাইরাস একটি ভয়ঙ্কর ভাল্লুকের ক্রোমোজোম থেকে তৈরি করা হয়েছে এবং এই ভাইরাস শুধুমাত্র দক্ষিণ পূর্ব এশিয়াতেই পাওয়া যায়। কিন্তু এই ভাইরাস বানানো খুবই কঠিন এবং খুবই ভয়ঙ্কর একটা কাজ। এটা যে কোনো লোক করতে পারে না। এর জন্য অনেক ভালো এবং দক্ষ লোকের প্রয়োজন হয়। তাহলে এই ভাইরাস কিভাবে বাংলাদেশে চলে আসলো? এই ভাইরাস আসার পেছনে হয়তো কোনো বড় চক্রের হাত রয়েছে, যারা বাংলাদেশকে ধ্বংস করে দিতে চায়, বাংলাদেশের অর্থনীতি দুর্বল করে দিতে চায়। সচল করার কোনো ইচ্ছে নেই তাদের। রাজীব চৌধুরী যেন একদমই ধ্বংস হয়ে পড়েছিলেন। তিনি এখন কি করবেন? তখন তিনি সেই নিউজিল্যান্ডের ডক্টর মরিসনের সাথে যোগাযোগ করেন এবং তাকে বাংলাদেশে নিয়ে আসেন এবং তাকে দিয়ে আসার পর তার সাথে আলাদা করে মিটিংয়ে বসেন। তখন মরিসনকে বলেন, ডাক্তার, আপনার যা লাগে আমি দিব। আপনি আমাকে বলেন কি দিতে হবে, আমি আমার জীবন দিয়ে দিব। এরপরেও বলেন এই ভাইরাসের ভ্যাকসিন কিভাবে আবিষ্কার হবে। এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার না হলে আমার দেশ ধ্বংস হয়ে যাবে। আমার দেশের মানুষ কত কষ্টে আছে আপনি দেখতে পাচ্ছেন না। আপনি প্লিজ বলুন এই ভাইরাসের ভ্যাকসিন কিভাবে আবিষ্কার হবে। দেখুন মিস্টার, এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করা এত সহজ নয়। এই ভাইরাসের ভ্যাকসিন শুধুমাত্র ওই ভালুক দিয়ে সম্ভব, যেটা থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। ওই জাতে যত ভালুক আছে তাদের শরীরে একটা অ্যান্টি ক্রোমোজোম রয়েছে। সেগুলো যদি সংগ্রহ করতে পারেন তাহলে সেখান থেকে এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করা সম্ভব। ডক্টর, আপনি এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করার জন্য কী চান সেটা বলুন। আমি ওই ভাল্লুককে ধরার জন্য আমার লোক পাঠিয়ে দিচ্ছি। এত সহজ হলে তো যে কেউ এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে পারতো। এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করার জন্য যে ভাল্লুক প্রয়োজন হবে, ওই ভাল্লুক খুবই বিরল প্রজাতির একটা বিয়ার, যেটা দক্ষিণ এশিয়ার কিছু কিছু অঞ্চলে পাওয়া যায়, কিন্তু সবখানে পাওয়া যায় না। এবং এটা পরিচিতি করাও খুব কষ্টকর। এদের শরীরে আলাদা একটা ডোরকাটা দাগ থাকে, যেগুলো দেখার মাধ্যমে এই বিয়ারকে চিহ্নিত করা যায়। কিন্তু এই ভাল্লুক পাওয়া যাবে কোথায় সেটা কেউ জানে না। কেউ কেউ বলে দক্ষিণ এশিয়ার পূর্ব সীমান্তে সেটা পাওয়া যায়, কিন্তু সেটা কি আদৌ সেখানে পাওয়া যায় সেটা সম্পর্কে কেউ জানে না। তাহলে এখন কি হবে ডাক্তার? যে করেই হোক এই ভাইরাসের ভ্যাকসিন আমাদেরকে আবিষ্কার করতে হবে, না হলে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে। এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে হবে, সেটা যে করেই হোক।
কোথাও পাওয়া যাবে সেটা আপনি খোঁজ করুন। আপনাকে আমি রিকোয়েস্ট করছি, দরকার হয় আপনার পায়ে ধরছি, এরপরও বলুন। আপনি কি বলছেন? আমি যদি পারতাম তাহলে কি আমি চেষ্টা করতাম না? আমি একজন ডক্টর, আমি মানুষকে বাঁচানোর জন্য কাজ করি। এখানে এতজন মানুষ এই অবস্থায় পড়ে আছে, তাদের বাঁচানো আমার কর্তব্য। আমি এটা আবিষ্কার করার জন্য চেষ্টা করব, কিন্তু পারবো কিনা জানি না। কিন্তু এই ভ্যাকসিনটা আবিষ্কার করা খুবই ভয়ঙ্কর এবং রিস্ক কাজ। এই কাজে যে কোনো মানুষ করতে চাইবে না, যে কোনো ডক্টর এই কাজ করতে চাইবে না। এরপরেও আমি চেষ্টা করব, যদি পারি তাহলে আপনাকে জানাবো। কিন্তু এখন আমাকে আমার দেশে ফিরে যেতে হবে, কারণ আমার দেশে অনেক কাজ ফেলে এসেছি। রাজীব সাহেব তখন অসহায় হয়ে পড়লেন, কারণ মরিসন চায় এই দেশ ছেড়ে চলে যেতে, কারণ এই দেশে থাকলে তার জীবনের ঝুঁকি থাকবে। সে চায় না এই জন্য এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে, কারণ এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে গেলে তার মৃত্যু হতে পারে, সে বুঝতে পারছে। তাই সে এখান থেকে পালানোর চেষ্টা করছে এবং সেখান থেকে সে নিজের দেশেই চলে যায়। দেশে তখন একদমই মরার পরিস্থিতি, প্রতিটা মানুষ আতঙ্কে রয়েছে। প্রতিদিন কমসে কম 1000 মানুষ মৃত্যুবরণ করছে। আজ 1 সপ্তাহ হয়ে গেছে এই ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এই 1 সপ্তাহে প্রায় 18,000 মানুষের মৃত্যু হয়েছে। রাজধানী শহরে একটা মশাও খুঁজে পাওয়া যাবে না এমন অবস্থা। পুরো দেশে তখন ছড়িয়ে পড়েছে এই ভাইরাস সম্পর্কে সকল ইনফরমেশন, কিন্তু এই ভাইরাসের ভ্যাকসিন কিভাবে আবিষ্কার হবে সেটা নিয়ে সবাই টেনশনে আছে। আমাদের ভার্সিটি বন্ধ হয়ে গেছে, সেই জন্য আমরা আমাদের বাসায় ফিরে এসেছি। কিন্তু আমার কেন জানি অনেক কষ্ট হচ্ছে। নিজের দেশের কথা ভেবে নিজের দেশের মানুষগুলো এত কষ্টে আছে আর আমরা কিছুই করতে পারছি না। তাদের জন্য আমি তখন গ্রুপ কলে কথা বলছিলাম মেহের, রিয়া আর রবির সাথে। মেহের, আমরা কি এমন কিছু করতে পারি না যার জন্য আমার দেশ রক্ষা পাবে? আমরা কি চেষ্টা করে দেখতে পারি না? ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করার ব্যাপারে আমরা যদি কিছু চেষ্টা করি তাহলে তো পারবো। আমরা চেষ্টা করে একবার দেখতে পারি। আরে তুই কি বোকা নাকি রে? যেখানে নিউজিল্যান্ডের এত বড় একজন ডক্টর পালিয়ে গেলেন, সেখানে আমরা কিভাবে সাধারণ কোনো স্টুডেন্ট হয়ে এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করব? তুই নিজেকে কি মনে করিস? সাধারণ একটা ধানের বীজ আবিষ্কার করে ফেলেছিস বলে যে একটা এত বড় ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে পারবি সেটা ঠিক করে? মেহের, চেষ্টা করতে তো বাধা নেই, আমরা চেষ্টা করে দেখি। যদি আমরা পারি তাহলে তো ভালো, আমাদের দেশ রক্ষা পাবে। দেশের এতজন মানুষ মারা যাচ্ছে, তাদের ব্যাপারে আমাদের কি একটুও মাথা ব্যথা নেই? তাদেরকে কি আমরা রক্ষা করব না? হ্যাঁ মেহের, আমরা এই বিষয়ে চেষ্টা করে দেখি। নিলয় তো ঠিক কথাই বলেছে। আমরা আমাদের স্যারের সাথে কথা বলে দেখি। স্যারকে সাথে নিয়ে যদি আমরা এই ভাইরাস ভ্যাকসিনের বিষয়ে আলোচনা করে দেখি, তাহলে হয়তো আমরা কিছু একটা করতে পারবো। হ্যাঁ মেহের, আমারও একই মত। আমরা সবাই মিলে যদি স্যারের সাথে কথা বলে এই বিষয়টা নিয়ে আমরা চেষ্টা করে দেখি তাহলে তো অনেক ভালো হয়। আমরা একটা ভ্যাকসিন আবিষ্কার করতে পারলে বুঝতে পারছিস আমাদের অবস্থান কোথায় চলে যাবে, আমাদের দেশও রক্ষা পাবে। এটা তো শুধুমাত্র একটা পরীক্ষামূলক চেষ্টা। যদি আমরা না পারি তাতে তো কিছু আসে যায় না, কিন্তু আমরা চেষ্টা করতে তো কোনো বাধা নেই। চেষ্টা করলে মানুষ সব কিছুই পারে, আমরা কেন পারবো না? তোরা যখন বলছিস আমি রাজি, কিন্তু আমরা যদি এখন বাইরে বের হই তাহলে তো আমরাও ভাইরাসে আক্রান্ত হতে পারি। আর রাজধানীতে যাব, সেখানে গেলে তো আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। আমাদেরকে সেখান থেকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র আমরা যাতে সাবধানে থাকতে পারি। সেই জন্য এখন আবার আমরা কি মৃত্যুর মুখে চলে যাব? দেখো মেহের, মৃত্যু সবার জীবনে আসে, তাই মৃত্যু নিয়ে ভয় পেয়ে কোনো লাভ নেই। আমাদেরকে এসব নিয়ে না টেনশন করে আমাদেরকে আগামী দিন নিয়ে টেনশন করতে হবে। মৃত্যু সবার জীবনে আসবে, তাই মৃত্যু নিয়ে ভয় না করে আমরা যদি কাজ করে যাই তাহলে আমাদের দেশের মানুষ রক্ষা পাবে। ঠিক আছে, তাহলে আমরা প্রফেসরের সাথে কথা বলে দেখি। ওনারা যদি রাজি থাকেন তাহলে কালকেই আমরা সবাই মিলে দেখা করব এবং আমরা চলে যাব আমাদের ভার্সিটিতে। সেখানে গিয়ে আমাদের ল্যাবে চেষ্টা করে দেখব। যেই কথা সেই কাজ। আমরা পরের দিন বেরিয়ে পড়লাম সবাই মিলে প্রফেসর স্যারের বাসার উদ্দেশ্যে। সেখান থেকে চলে গেলাম আমাদের ভার্সিটিতে। ভার্সিটিতে গিয়ে হল রুমে বসে আছি। আমরা 6 জন মাত্র, সাথে শুধু আমাদের 2 জন টিচার, আর কেউ নেই। তখন মিরাজ স্যার বললেন,
তোমরা 4 জন সাহস করে চলে এসেছো এখানে, এটা তোমাদের খুবই গর্বের বিষয়। কিন্তু তোমরা কি ভাবতে পারছো, যেখানে একজন এত বড় প্রফেসর এবং ডক্টর ব্যর্থ হয়ে নিজের দেশে ফিরে গেছেন, সেখানে তোমরা কি পারবে এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে? আমি তোমাদেরকে সাহায্য করতে রাজি আছি, কিন্তু তোমরা এটা পারবে না আমার মনে হয়। তাই এটা নিয়ে মিথ্যা ঝামেলা না করে, নিজেদের জীবনের ঝুঁকি না নিয়ে তোমরা নিজেদের বাসায় ফিরে যাওয়াটাই ভালো হবে। স্যার, আমরা এখানে এসেছি নিজেদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে নিজেদের দেশকে রক্ষা করতে। আমরা নিজেদের দেশের জন্য নিজেদের জীবন দিতে প্রস্তুত। তাই আপনি শুধু আমাদেরকে কিছু সাহায্য করুন, আমাদের ল্যাবটাকে দিন, বাকিটা আমরা দেখে নিব।